আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান দ্বিতীয় পর্ব। লিখেছেন ইশিতা রহমান সানজিদা। বিশাল ছয় বাঁধানো নৌকোটি থামল গ্রামের জমিদার আফতাবউদ্দিনের বাড়ির সামনে। গ্রামের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি। এই পানি কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে বাড়ির উঠোন পানি প্রবেশ করবে, তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দারুণ সুবিধা। বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মঙ্গল আমেলের বাড়িটি সামনের উঠোন পেরিয়েই সদর দরজা পেরোলেই ডানে বামে দুইটা বড় বড় পাকা ঘর, তারপর আরেকটি দরজা পেরোলেই বড় দোতলা। দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন যেন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজা ভরমন ধারণ করেছে। আফতাব চাইলে এ বাড়ি নতুন করে রং করতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষের চিহ্নতে এ বাড়ি। তাদের ছোঁয়া আছে এ বাড়ির প্রতিটি আনাচে কানাচে। অভিযোজকের ছোঁয়া তাই এ বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝারি বের করেছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে 3 জন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আচার খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটি বরাবর রাখল। সহজে মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখেই আসতে 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গমগম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারল না নাইম। তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে এনেছেন। আর কথা বলতে হলো না সম্পনকে। লোক 2 জন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়ে এই বৈঠক ঘরে আসলো সবাই। ততক্ষণ একটা মেয়ে দৌড়ে এসে বলল, দাঁড়ান বাবু, পুরুষ মানুষ ভেতরে যেতে পারবে না, আপনারা এখানেই বসেন, আমি বড় মাকে ডেকে আনছি। ওদের বসতে দিয়ে মেয়েটি ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে, নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। ওদের টিম প্রতিটি দলে 6 জন করে ভাগ করে একক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না। বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম। সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিদায় এই সব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করে এসেছে ওরা। তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা। সাথে একটু আগে আসা মেয়েটি এলো। মালা নিচু স্বরে বললেন, কুসুম, তাদের নাস্তা পানি দেন। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্লান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলো মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরের ঘরে বসালো। তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরে এখনও আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, না জানে মেয়েটা কোন অবস্থায় ঘরে ঢোকে। তাই তিনি আগে ভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকার ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরের অপেক্ষায়। কিছুক্ষণ পরে 2টা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিপাড় দোয়ালের বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সবশেষে বের হলো পরি। ওর হাতে এক গোছো শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরির সামনে দাঁড়িয়ে বলল, পরি আপা, তাড়াতাড়ি চলেন, বড় মা বলেছে আপনার ঘরে যেতে। আর বের হওয়া যাবে না, ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, আসেন আমার সাথে। পরি নিজের ঘাগড়া উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালে ওর আম্মা বলেছিল। পরি বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না, শহরের ডাক্তার, তারা রোগী দেখতে এসেছে, থাকতে তো দেবেই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জম্মান আগেই ঘরে ঢুকে পড়ছে।
পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলো পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা, পরীর পা ফেলা দারুণ পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দ উঠোনের দিকে তাকালো। দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুম, এ বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয়জনকে সে চিনল না। ওনাটা বোরখার নেকাবের ন্যায় পড়ে আছে, বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলা পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসে থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজের ঘরে চলে গেল। বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোড় যেন বাড়ল। বড় উঠোন পেরিয়েই খোলা বারান্দায় আস্তে আস্তে ভিজে গেছে পড়ি। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ছাড়বে বলে পড়ি আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পড়ির পায়ের, কিন্তু পরক্ষণেই থেমে গেল সে, নিজের ঘরের অচেনা গন্ধ পেয়ে। রমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত। কারো আগমনের আভাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনতে পারল না ওরা। পরে নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা, আমার ঘরে কি করেন? ওরা দুজনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা নিজেও জানে না। যেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে সেখানেই থাকছে। পরে আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতে মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।